চুপি, চেহারাটা পাল্টে সাজে বহুরূপী। কেউ কেউ অবিরাম চুপি চুপি, চেহারাটা পাল্টে সাজে বহুরূপী। বোঝা তো যায় না তাদের মতি গতি, সমাজের ছোট বড় অসঙ্গতি। এরই মাঝে বেঁচে থাকি, হাসি কাঁদি। ইত্যাদি 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 ইত্যাদি। এই মিলনায়তনে যারা বসে আছেন এবং এই মিলনায়তনের বাইরে এই মুহূর্তে টিভি সেটের সামনে যে যেখানে যে অবস্থায় এই অনুষ্ঠান দেখছেন, সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। সবার প্রতি রইল আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। অনুষ্ঠানের শুরুতেই আমরা কথা নিয়ে কিছু কথা বলবো। কথায় আছে অর্থই অনর্থের মূল। এই অর্থের অর্থ হচ্ছে টাকা বা পয়সা, কিন্তু কথার অর্থ অনেক সময় কথকের কথার প্যাঁচে কথিত অর্থ না বুঝিয়ে যখন অন্য অর্থ বোঝায়, তখন সেই অন্য অর্থকেও অনেক সময় অনর্থ ভাবা যায়। মা, আমি গেলাম। কিসে যাবি মা? রিকশায়। কোন রাস্তা দিয়ে যাবি? কেন, সোজা পানির ট্যাঙ্কির পাশ দিয়ে? না মা, ও রাস্তা দিয়ে যাস না, রাস্তাটা খারাপ। বিহারে রাস্তা খোরাখুরি এবং মেরামত করা হয় এবং সময়ে অসময়ে বিভিন্ন লাইনের পাইপ বসাতে গিয়ে রাস্তার যে দুরবস্থার সৃষ্টি হয়, তাতে মনে হতে পারে মা বুঝি সে কথাই বলছেন। খারাপ কেন হবে মা? রাস্তাটা তো সেদিন মাত্র নতুন বানিয়েছে। আহা, আমি সে খারাপের কথা বলছি না। এই রাস্তায় যত ছেলে ছোকরার মাস্তানদের আড্ডা, রাস্তাটা একদম ভালো না। বোঝা গেল রাস্তার পরিবেশগত অবস্থার প্রতি আস্থা নেই আমাদের। এবার একটু অন্য লাইনে আসি। দোস্ত, এইবার লাইনটা পাইছি দোস্ত। বস কি ভাবছেন গ্যাসের লাইন, পানির লাইন, বিদ্যুতের লাইন, টেলিফোনের লাইন, কিন্তু না। যাক, তাহলে সময় মতো ফাইলটা লড়বো। তা লাইনটা দিল কেটা? সদরুদ্দিন। আরে ওর কামই তো অফিসে অফিসে ঘোরা আর কমিশন লয়া ফাইল ছাড়ানো। ওর লাগে আবার এই জাতীয় মানুষের লাইন আছে। এই লাইন আইনসঙ্গত নয়, তারপরও আইন ছাড়াই এই লাইনটি চলছে। কথার এমনই গুণ যে ট্রেন লাইন, বাস লাইন, গ্যাস লাইন না হয়েও কথাও লাইন হয়ে যায়। কথা বলার ধরনে, ধারণে, কারণে, অকারণে মূল অর্থের চেয়ে ভুল অর্থ করারও অবকাশ রয়ে যায়। এর ফোনটা খালি ঠেই ঠেই রাখছে, বুঝছো? হে পর্যায়ে পিটার শুরু করলে ওরে মাহবুব একসে ফাড়ি ফেলে। কি ভাবছেন কোনো গোলমাল, মারপিট, হাতাহাতি, ফাটাফাটি অবস্থা দৃষ্টে তেমন ভাবাই স্বাভাবিক, কিন্তু না। যেইভাবে ঠেকাইছি দোস্ত, তাতে পিড়াইতে পারবো বলে মনে হয় নাই। আমিও তো প্রথম হেয়েই মনে হচ্ছিলাম। এরপর দেখে কি খালি 4-6 বাউন্ডারি আর ওভার বাউন্ডারি পিটাইছে। সেঞ্চুরিটা তো এই সময় হয়েছিল, বুঝছো? কথায় আছে ধনুকের তীর এবং মুখ থেকে কথা বের হয়ে গেলে সেটা আর ফেরানো যায় না। সুতরাং মুখ থেকে কথা বের হবার আগেই ফের ভাবুন, ঢের ভাবুন, যাতে কথা বের হবার আগেই টের পান এর জেরটা কোন দিকে যাবে। হ্যালো রহমান সাহেব, একটা সুখবর দিচ্ছি, আপনার মেয়ে পাশ করেছে। কি বিপদ, সত্যি বলছেন তো? হ্যাঁ সত্যি সত্যি, শুধু পাশ নয়, একেবারে এ পেয়েছে। এ পেয়েছে? কি বিপদ, বলেন কি? আপনার জন্য আরো একটা সুসংবাদ রয়েছে, শোনেন। আমার ইঞ্জিনিয়ার ছেলের জন্য আপনার কন্যাকে খুব পছন্দ, এই শীতে বিয়েটা দিতে চাই। কি বিপদ, এ তো অতি উত্তম প্রস্তাব। আরে শোনেন শোনেন, খবর আরো আছে। আমার ছেলে বিয়ে করে স্ত্রীকে নিয়ে জাপান যাবে। কি বিপদ, এ তো অতি আনন্দের কথা। তারপরও এত বিপদ বিপদ করছেন কেন? কি বিপদ? দর্শক মণ্ডলী, প্রতিবারের মতো এবারও আমরা একজন নতুন শিল্পীকে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব। সুতু দিয়ে অর্থাৎ সূচি শিল্পে যিনি ফুটিয়ে তুলেছেন বাংলার নিসর্গ, যিনি খ্যাতনামা কবি, সাহিত্যিক, রাজনৈতিক ব্যক্তিত্বের প্রতিকৃতি এঁকেছেন, বানিয়েছেন বিভিন্ন ব্যবহার্য দ্রব্যাদি এবং গৃহসজ্জার উপকরণ। নাম তার মৌলদা খানম। 55 বছর বয়সে মৌলদা খানমের বাড়ি সিরাজগঞ্জের বসন্তপুরে। সূচি শিল্পের মাধ্যমে তার সৃজন কর্মের কিছুটা এবার আমরা দেখব। আমরা এবারে কথা বলবো শিল্পী মৌলদা খানমের সঙ্গে। আচ্ছা, আপনি কবে থেকে এই ধরনের শিল্প সাধনা শুরু করেছেন? 95 সালে যখন আমার হাজবেন্ড মারা গেলেন, জি, তখন থেকে আমার মনে
একটা জাগলো যে আমি প্রকৃতির ছবি এবং মানুষের ছবি আঁকতে পারি। সুই সুতো দিয়ে সুই করবেন। সুতো দিয়ে আচ্ছা, এবং আচ্ছা। আমি আর্টটা করিও সুই সুতো দিয়ে। আমি দুস্থ মহিলাদের বিনা পয়সায় শিখাই। এগুলো এক একটা কাজ করতে কতদিন সময় লাগে? আমার একটা ছবি করতে 2 দিন সময় লাগে। মাত্র 2 দিনে হয়ে যায়? হ্যাঁ, 2 দিনে হয়ে আচ্ছা যায়। আচ্ছা আচ্ছা। ইত্যাদি অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের খুব ধন্যবাদ। সূচ এবং সুতোয় যেমন নিপুণ কাজ করেছেন এই সূচি শিল্পী, তেমনি রঙার তুলিতে কাজ করেন চারুকলা শিল্পী, কথার সুরে সঙ্গীত শিল্পী। এই সব শিল্পকর্মই কিন্তু সাধনার। কিন্তু ইদানিং সঙ্গীত শিক্ষা নিয়ে অনেকে যেভাবে যাতনাদায়ক সাধনায় রত, তাতে বিব্রত না হয়ে উপায় থাকে না। দিয়ে লেখাই গান যেন ভুলে যেও না, একই বন্ধনে বাধা দুজনে, সে বাঁধনে যেও না। দিয়ে লেখাই গান। কাকে চাই? না মানে আমরা এই প্রতিষ্ঠানের গানের শিক্ষকের সঙ্গে একটু কথা বলতে চাই। আমি গানের শিক্ষক, বলুন। আচ্ছা আচ্ছা, তাহলে তো বেশ ভালোই হলো। আমরা আমাদের এই কন্যাটিকে একটু গান শেখাতে চাই। শুনেছি আপনার এই পপুলার সঙ্গীত একাডেমি থেকে সঙ্গীত শিখে অনেক নাকি বেশ পপুলার হয়ে গেছে। জি, আপনার মেয়ের গলা দিয়ে যদি মোটামুটি একটু স্বর বেরোয়, আমরা তাহলে তাকে সুর দিয়ে একেবারে হিট করে দেব। আপনি বলছেন আপনি গানের শিক্ষক, আমরা তো দেখছি আপনি নাচ শেখাচ্ছেন। না না, ওটা নাচ না, নানা ভঙ্গিতে সঙ্গীত শিক্ষার ইঙ্গিত মাত্র। ওই যে ওরা গান গাইছে, দেখুন তবলা হারমোনিয়ামও আছে। কিন্তু এখানে যেসব ভঙ্গিতে সঙ্গীত প্রশিক্ষণ হচ্ছে তা তো ভীষণ ভয়াবহ। দেখে মনে হচ্ছে সবাই অসুস্থ। আমরাও আসলে বিভিন্ন অসুখের নাম দিয়ে কিছু কিছু সঙ্গীত ও নৃত্য ভঙ্গিমা শেখাই। কিরকম? প্র্যাকটিক্যালি দেখাই। ওই যে দেখুন, গাইতে গাইতে কেমন ব্যাকা হয়ে গেল, ওইটাকে আপনি ধনুষ্টঙ্কার সঙ্গীত বলতে পারেন। আর এই যে মাইকের সামনে আহাই তাহাই করছে, ওইটাকে আপনি হিচকা সঙ্গীত বলতে পারেন। আর ওই যে পেছনে, ওইটাকে হলো পিটি সঙ্গীত। স্কুলের বাচ্চারা সকালে 2 হাত সামনে পিছনে নিয়ে এইভাবে পিটি সঙ্গীত করে। কিন্তু সঙ্গীত শিল্পীদের এই ধরনের নাচ শেখাতে হবে কেন? কণ্ঠটাই তো তাদের প্রধান। না, কণ্ঠটাই গৌণ, নাচটাই এখানে মুখ্য। গান যাই হোক না কেন, যে যত বেশি লাভ ঝাপ করতে পারবে, অর্থাৎ স্টেজের এই মাথা থেকে ওই মাথা দৌড়াইতে পারবে, ঝাপাঝাপি দাপাদাপি কাপাকাপি লাফালাফি করতে পারবে, সেই তত হিট। কিন্তু কেউ যদি হঠাৎ এখানে এসে ঢুকে পড়ে, তাহলে এটাকে ফিজিওথেরাপি সেন্টার অথবা ব্যায়ামাগার কিংবা পাগলাগারও তো ভাবতে পারে। যে যাই ভাবুক, তাতে কিছু যায় আসে না। টিভির পর্দা খুললেই দেখবেন ওরা গাইছে, ওরা নাচছে, আজ এই চ্যানেলে, কাল ওই চ্যানেলে। আর আমার এখানে ছাত্রছাত্রীদের ভিড় হওয়ার কারণ তো একটাই, আমি সঙ্গীত শিল্পীদের বাড়তি পাওনা হিসাবে নৃত্য শিক্ষা দিয়ে দিই। এই জন্য নিশ্চয় বাড়তি কিছু পয়সাও নিয়ে থাকেন। না, নাচটা একেবারে ফ্রি। আমার এখান থেকে যে বেরোবে তার তো একেবারে ফাটাফাটি অবস্থা হবে। শুনেন ভাই, এই ফাটাফাটি শব্দটা মারপিটের মধ্যেই সীমাবদ্ধ থাকুক, গানের মধ্যে আনবেন না। এই চলো যাই। কিন্তু তারপরও এই ভঙ্গি সর্বস্ব সঙ্গীত অজ্ঞরা বিভিন্ন স্থানে গান গান। সেই গান গেয়ে তারা কি পান, অনেকেই নিশ্চয়ই দেখতে চান। আর সেজন্যই এই সঙ্গীতানুষ্ঠান। হাসিন আমার মুক্তার, হাসিন আমার ব্যারিস্টার, হাসিন আমার মুক্তার, হাসিন আমার ব্যারিস্টার। শেষ বিচারে হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপি তিনি জামিনদার, আমি পাপি তিনি আমি পাপি তিনি জামিনদার। আবার গান? জি, আবার গাইবো? জি, আবার গান। এই গান আবার গাইবো? জি, এই গানটাই আবার গাইবেন? না মানে বলছিলাম, 2 বার তো গেছি, এবার অন্য একটা গাই। না, এই গানটাই আবার গাইবেন। ও মিয়া ভাই, এইটা শুনতে শুনতে তো দেতা হয়ে গেলাম। এক গান কয়বার শুনুম? আমিও তো কয়বার পারতেছি না এই গান কয়বার শুনুন লাগবো। তো এই গানটা ওই বারবার গাইবো। ভাই শুনেন, আপনার যদি এতই ভালো লাগে, আপনি বাসায় নিয়ে বারবার রাত দিন 24 ঘন্টা শুনেন। এই নতুন একটা শুরু করো। তাহলে নতুন একটা ধরি। না, এই গানটাই আবার গাইবে। আবার গাইতে হইব। মিয়া ভাই, এক গান কতবার শুনুম, বারবার ভালো লাগে না, নতুন একটা গাইতে কোন না, এই গানটাইও বারবার গাইবো। যতক্ষণ পর্যন্ত ঠিক সুরে গাইতে না পারবো, অতক্ষণ পর্যন্ত গাইতেই হইব। শুনেন ভাই, এই সমস্ত গানের প্রতিবাদ হয় না বইলেই আজকাল ভালো ভালো গানগুলো বেসুরা বানায় গানের সর্বনাশ করতেছে। আমার নাম দিছে রিমিক্স। শুরু করছি আমন্ত্রিত দর্শকদের জন্য পর্ব।
কথায় আছে বর্ষাকালের কোনো ভরসা নেই, এই থামে তো এই নামে, এই নামে তো এই থামে। আমি বৃষ্টির কথাই বলছি। বর্ষাকালে আকাশ ভরা মেঘের সৃষ্টি, যতদূর দৃষ্টি যায় শুধু বৃষ্টি আর বৃষ্টি। তার উপর এটা আবার শ্রাবণ মাস, শ্রবণে বৃষ্টির শব্দ পাওয়া গেলেও এই মিলনায়তনে বৃষ্টি এনে হাজির করা কোনো ক্রমেই সম্ভব নয়। তারপরেও কিন্তু আমরা বৃষ্টির আয়োজন করেছি, তবে সেই বৃষ্টির জন্য কারোই ছাতা মাথায় দেবার দরকার নেই, সেটা হচ্ছে পুষ্প বৃষ্টি। আপনারা দেখতে পাচ্ছেন এই মিলনায়তনের দু সারিতে আমাদের সহকারীরা দাঁড়িয়ে আছেন, সবার হাতেই সজ্জিত ফুলের ডালা, সেই ডালা থেকে আপনাদের উপর পুষ্প বৃষ্টি করা হবে। তবে একটি কথা, যারা যেই ফুল পাবেন সেই ফুলটিকে হাতে ধরে রাখবেন, তাহলে আমরা পেয়ে যাব আমাদের কাঙ্ক্ষিত 5 জন দর্শক। তাহলে শুরু করছি, 1 2 3 পুষ্প বৃষ্টি শুরু হোক। আমাদের ফুল ছেটানো শেষ হয়ে গেছে, এবারে দর্শক নির্বাচনের পালা। আপনারা যে ফুলগুলো পেয়েছেন তার ভেতরে যে ফুলটি বর্ষায় শুধুমাত্র ফোটে, কদম ফুল, যারা যারা কদম ফুল পেয়েছেন তারা দাঁড়িয়ে যান। ডাক্তার নীলিমা রায়, দীপা কবির, আব্দুল্লাল মামুন, মহসিনা মৌসুমী, ইকবাল খান। এদিকে 3 জন মহিলা এবং ওদিকে 2 জন পুরুষ দাঁড়িয়েছেন, অর্থাৎ 2 জন পুরুষ এবং 3 জন নারী। চলে আসুন, আপনারা মঞ্চে চলে আসুন, তাদের জন্য করতালি। শুরু করছি আমরা দ্বিতীয় পর্ব। আপনাদেরকে পুষ্প দিয়ে বরণ করে মঞ্চে নিয়ে আসা হলো এবং আপনারা দেখতে পাচ্ছেন এই মঞ্চেও রয়েছে পুষ্পের সমারোহ, বিশেষ করে বর্ষাকালে ফোটা ফুল, এছাড়াও কিছু কিছু অন্য ঋতুতেও ফোটে। আপনারা যারা এসছেন তারা এই ফুল নিয়ে কেউ নাচবেন, কেউ গাইবেন, কেউ সাজবেন, কেউ অভিনয় করবেন, কেউ আবৃত্তি করে আমাদের দেখাবেন। আমরা ছোট্ট একটি লটারির ব্যবস্থা করেছি, সেখানে লটারি করে আপনাদের হাতে যার যে কাজটি পড়বে তাকে সেই কাজটি করতে হবে। তাহলে শুরু করছি আমরা। প্রথম আপনাকে হ্যাঁ, আপনার পড়েছে সাজতে হবে নাকি? আসুন আপনি সাজুন, আমরা দেখি আপনি কিভাবে ফুল দিয়ে সাজবেন। আপনি শুরু করুন। আপনার কি পড়েছে? নাচ। আপনাকে নাচতে হবে। আপনি সাজতে থাকুন এবং আপনি নাচতে থাকুন। নিন ফুল নিন। হ্যাঁ, শুরু করুন আপনি। আমি বনো ফুল গো, ছন্দে ছন্দে দুনিয়া আমি বনো অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালো। আরেকজন সাজতে সাজতে ক্লান্ত হয়ে যাচ্ছেন, আপনি সাজতেই থাকুন, আমরা তৃতীয় প্রতিযোগীর কাছে যাই। হ্যাঁ, তাহলে আপনার পড়েছে ফুল নিয়ে গান গাইতে হবে। শুরু করুন। তুমি কোন কাননের ফুল, কোন গগনের তার, বাহ, তোমায় কোথায় পেয়েছি যেন কোন স্বপনের ছায়া। অনেক ধন্যবাদ আপনাকে, চমৎকার গিয়েছেন। আপনাকে ফুল নিয়ে আবৃত্তি করতে হবে। হ্যাঁ, শুরু করুন আপনি। আই ছেলেরা, আই মেয়েরা পুকুরে যাই, ফুলের মালা গলায় যে মামার বাড়ি যাই। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এবার সব শেষ। আপনি কি পড়েছে? অভিনয়। অভিনয় করতে হবে আপনাকে। শুরু করুন অভিনয় ফুল দিয়ে। কিন্তু আপনি মালা পড়ছেন কেন? কেউ তো কোনোদিন মালা পরেনি, ইত্যাদিতে সুযোগ পেয়েছি তাই মালা। ও মালা পড়ছেন, কিন্তু আপনাকে তো শুধু মালা পড়লেই চলবে না, আপনাকে তো অভিনয় করতে হবে। সেই জন্য তো মালা পড়ছি। অভিনয় করার জন্য? জি জি জি। আচ্ছা 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 আচ্ছা, আপনি সেই জন্যই মালা পড়ছেন। এবার অভিনয় করুন। ভাই সাহেব, আমি আপনাদের নেতা, আপনারা আমাকে ফুলের মালা পরিয়েছেন এবং আমার নামে স্লোগান দিয়েছেন, কিসমত ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, কিসমত ভাইয়ের চরিত্র ফুলের মতো। অনেক ধন্যবাদ আপনাকে। আপনারা আমাকে ইলেকশনে দাঁড় করিয়েছেন, আমি ভোটে জিতলে আমি কিসমত, আপনাদেরকে কথা দিচ্ছি, আপনাদের কিসমত বদলে দেব। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আশা করছি অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, সেটা যাতে শুধু স্লোগান না থাকে, আসলেই যেন আমাদের সবার চরিত্র ফুলের মতো পবিত্র হয়। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর যিনি সেজেছেন, আসুন আপনি। চমৎকার সেজেছেন ফুলের গয়না দিয়ে। সাজার জন্য তো শুধু ফুলই যথেষ্ট না, মেয়েদের সাজতে হলে অনেক কিছু লাগে। আমরা শুধু ফুল দিয়ে সাজতে বলেছিলাম ডাক্তার। দর্শক মণ্ডলীরা 5 জনই খুব চমৎকার অভিনয় করেছেন। আপনাদের কারোই নিরাশ হবার কিছু নেই, আপনাদের সবার জন্যই রয়েছে কেয়া কসমেটিক্সের সৌজন্যে আমাদের কাছে সবসময়কার জন্য মহামূল্যবান পুরস্কার এই বই রয়েছে পরিবেশ বন্ধু গাছ। এই পর্বে অংশগ্রহণ করার জন্য আপনাদের আবারও ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের সবাইকে।
এই চাকরি চাই আর চাকরি নাই এর বাজারে যিনি বেকার, তার শেখার ঘাটতি না থাকলেও অনেক ক্ষেত্রেই চাকরি চেয়ে পেয়ে যাওয়া সম্ভব হয় না একটি অদৃশ্য জোরের কারণে। সেই জোর বা বল শারীরিক শক্তি কিংবা মেধা শক্তির চাইতেও কিন্তু প্রবল। স্যার আমার চাকরিটা হবে তো স্যার? আই এম সরি, আমি দুঃখিত। কেন স্যার? আমি তো ইন্টারভিউ ভালো দিয়েছি, আপনি বলেন থ্যাংক ইউ। থ্যাংক ইউ এখনো বলছি, কিন্তু চাকরিটা দিতে পারবো না, কারণ ওই পোস্টার জন্য আমাদের কাছে একটা সুপারিশ আছে, আর সেই সুপারিশটা আমাদের রাখতেই হবে। কার সুপারিশ স্যার? প্রার্থীর মামার। স্যার মামা তো চাকরি করবে না স্যার। তাতে কি হয়েছে? আজকাল মামার জোর ছাড়া চাকরি পাওয়া কঠিন। চাকরির জন্য একজন শক্তিশালী মামা প্রয়োজন। ওকে, গুড লাক। জি স্যার, আসসালামু আলাইকুম। কি বাবা, আপনি আবার? মামারে নিয়ে আসলাম স্যার। মামারে নিয়ে আসলাম মানে? আসসালামু আলাইকুম। ওই যে বলছেন না মামার স্যার চাকরি হবে না, এই জন্য স্যার। এই যে আমার মামা এবং আপন মামা, আমার মায়ের সাক্ষাৎ বড় ভাই। স্যার আমি মামার সুপারিশ আনি নাই, গ্রাম থেকে মামারে সরাসরি নিয়ে আসছি স্যার। এইবার তো আমার চাকরি হবেই স্যার। দেখুন, আমি মামার জোরের কথা বলেছিলাম একজন শক্তিশালী মামা দরকার। স্যার আমার এই মামার জোর সম্বন্ধে আপনার কোনো ধারণাই নাই স্যার। এই বয়সে এখনো গ্রামের মধ্যে কুস্তি খেলায় ফার্স্ট হয় স্যার, লাঠি খেলায় ফার্স্ট হয় স্যার। স্যার আপনার মতো 2-4 মামার কাছে কিছুই না স্যার। দেখুন, আপনার এই মামার জোর আর ওই প্রার্থীর মামার জোর এক না। স্যার আপনি প্রার্থীর মামারে নিয়ে আসেন, যদি সে আমার এই মামার সঙ্গে জোরে কিংবা বলে পারে তাহলে তাইরে চাকরি দিয়েন, আমার চাকরি দিয়েন না স্যার। কি কোন বলেন? কি আর কমু? আপনি তোর মামা, ওকে একটু বোঝান। এভাবে অবুঝের মতো কথা বললে তো হবে না। কারে যে বুঝামু সেইটি আমি চিন্তা করতেছি। ওরে না আপনারে, ও যদি অবুঝ হয় আপনি কি বলতে চান? রাখেন, আপনি কি বলতে চান? আমার এই ভাগনা মামার জোরে চাকরি করবো না, মেধার জোরে চাকরি করবো। এইখানে চাকরি করলে চরিত্র নষ্ট হয়ে যাবো। চল ভাই চল, চাকরির চাইতে চরিত্র অনেক বড়, চল। এই চাকুরি পবিত্র রাখা একজন চাকুরিজীবীর ছুটির দিনের ছোটাছুটি নিয়েই আমাদের এবারের পর্ব। ছুটির দিন মানেই আমরা জানি কাজকর্মহীন বিশ্রামের দিন। সত্যি কি তাই? মহিউদ্দিন সাহেব একজন চাকুরিজীবী। আজ শুক্রবার, তার বিশ্রামের দিন, কিন্তু সকাল 7টা বাজতেই তার স্ত্রী ধাক্কা দিয়ে তার ঘুম ভাঙালেন। ঘুম ভুলে হাই তুলে চোখ খুলে মহিউদ্দিন সাহেব উঠলেন, বাথরুমে ছুটলেন। হাত মুখ ধুয়ে ছুটে এলেন নাস্তার টেবিলে। নাস্তা সেরে হাত ধুতে না ধুতেই হাতে এলো বাজারের লিস্টি। স্ত্রীর মুখের হাসি মিষ্টি, কিন্তু মহিউদ্দিনের চিন্তিত দৃষ্টি। সকাল 9টা। রাজ্যের চিন্তা মাথায় নিয়ে চললেন বাজারের টানে। পকেটের টানাটানি, দরদামের টানা হ্যাচড়া আর বাজার টানার যুদ্ধ সেরে ফিরলেন সকাল 11টায়। এলিয়ে দিলেন শরীর ক্লান্তিতে। হঠাৎ স্ত্রীর কণ্ঠ, কি হলো? এসে আবার শুয়ে পড়লে যে? ছেলেটার চুলটা কাটিয়ে আনো না। বিশ্রাম আর হলো না। ছেলেকে সুন্দর করতে ছুটলেন নরসুন্দরের কাছে। দুপুর 12টা 30। গোসল সেরে গেলেন জুমার নামাজ আদায় করতে। দুপুর 2টা। ছেলে মেয়ে নিয়ে খেতে বসেছেন মহিউদ্দিন সাহেব। সাংসারিক আলাপ সহযোগে দুপুরের খাবার সেরে উঠলেন। একটু শোবার প্রস্তুতি, কিন্তু না, বেজে উঠল কলিং বেল। ছুটির দিনের মেহমান। কাজের দিনে আসা হয় না, তাই ছুটির দিনে বড় ভাইরার খোঁজ নিতে এসেছেন ছোট ভাইরা। সঙ্গে তার স্ত্রী অর্থাৎ মহিউদ্দিন সাহেবের শ্যালিকা। চলল আলাপ আলোচনা। শোয়া আর হলো না। এরই মধ্যে স্ত্রীর ইশারা পাশের ঘরে গিয়ে বললেন, এই ঘরে কিছু নেই, যাও কিছু নিয়ে এসো। স্ত্রী কুটুমের জন্য মিষ্টি আনতে ছুটলেন দুপুরের কড়া রোদে ঝিমোতে ঝিমোতে। বিকেল 5টা। শালিয়ার ভাইরার বিদায়, কিন্তু তাতেই দায় শেষ হয় না, শুরু হয় স্ত্রীর বায়না। এই শোনো, গত সপ্তাহে তো কোথাও বেরোয়নি, চলো না একটু মার্কেটে যাই, সংসারে কিছু টুকিটাকি কিনে নিয়ে আসি। অনিচ্ছা সত্ত্বেও আচ্ছা বলে মাথা নাড়লেন মহিউদ্দিন সাহেব এবং স্ত্রীকে নিয়ে বেরুলেন কেনাকাটার উদ্দেশ্যে। কেনাকাটা শেষে ঘরে ফিরছেন দুজন। মন খারাপ দুজনেরই। একজন পছন্দ মতো কিনতে পারেননি বলে, অন্যজন কিনে দিতে পারেননি বলে। আবারও একটু বিশ্রাম। না, হলো না। এই কি করছো তুমি এখানে বসে? ছেলে মেয়েগুলোর সামনে ক্লাস টেস্ট, ওদের একটু পড়াতে বসো না। বড্ড ক্লান্তি লাগছে, তুমি একটু পড়াও না প্লিজ। প্রত্যেকদিন তো আমি পড়াই, আজকে ছুটির দিনেও কি তুমি ওদের একটু পড়াতে পারো না? স্ত্রীর যুক্তি ফেলবার নয়। অতএব বসলেন পড়াতে, কিন্তু পড়াতে বসেই তপ্ত হয়ে উঠল মেজাজ। মেয়ে শুধু ভুল পড়ছে, মহিউদ্দিনের মেজাজ চড়ছে। শেষমেশ দিলেন ধমক, মেয়ে উঠল কেঁদে। ছুটে এলেন স্ত্রী। ওরা কাছে কেন? একদিন পড়াতে বসে মেজাজ খারাপ। আরে এত ভুল পড়লে মেজাজ ঠিক থাকে নাকি? স্কুলে কি কিচ্ছু পড়ো না? বুঝেছি বুঝেছি, যাও ওঠো,
আর পড়াতে হবে না। রাত 10টা, রাত্রির আহার গ্রহণ, অবশেষে শয়ন। কিন্তু ঘুম কোথায়? এর নাম কি ছুটির দিন? সকাল থেকে মধ্যরাত আরাম নেই, বিশ্রাম নেই, কাল থেকে আবারও অফিস। সপ্তাহ শেষে আবার শুক্রবার আসবে, সেদিনও এভাবেই যাবে মহিউদ্দিন সাহেবের। হ্যাঁ, এতক্ষণে মহিউদ্দিন সাহেবের চোখের পাতা বন্ধ হয়ে আসছে। সেটা কি ঘুমে না ক্লান্তিতে, কে জানে। দর্শক মণ্ডলী, এবার আমরা একটি গান শুনবো, আর এই গানটি গাইবার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি মিষ্টি গানের বৃষ্টি ঝরানো কণ্ঠ মিতালি মুখার্জিকে। এদেশের মেয়ে হলেও বৈবাহিক সূত্রে তার বসবাস হচ্ছে বিদেশে। জানতে চাইলাম তার কাছে, বাংলাদেশে আপনার গ্রামের বাড়ি কোথায়? আমার বাবার বাড়ি বরিশাল, তবে আমরা দেখিনি কোনোদিনও। আমার মার বাড়ি কুমিল্লা, কিন্তু আমার জন্ম হয়েছে ময়মনসিংহে। আচ্ছা মিতালি, ইতিপূর্বে আমরা বাংলাদেশ টেলিভিশনে আপনার অনেক অনুষ্ঠান দেখেছি, কিন্তু ইত্যাদিতে আসা কিংবা আপনাকে আনা কোনোটাই হয়ে ওঠেনি। আজ কিন্তু আপনি ইত্যাদিতে গাইছেন, আপনার অনুভূতি কেমন? ভীষণ ভালো লাগছে, যেহেতু ইত্যাদি একটি ভীষণ পপুলার ম্যাগাজিন অনুষ্ঠান, আর এটাতে গান গাইতে পেরে আমার তো খুবই ভালো লাগছে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আমরা এবার মিতালির গান শুনবো, আর গানটি লিখেছেন মোহাম্মদ রফিকুজ্জামান এবং সুর করেছেন রাজেশ। জীবন নামের রেলগাড়িটা পায় না খুঁজে স্টেশন, জীবন নামের রেলগাড়িটা পায় না খুঁজে স্টেশন। কোন লাইনে গেলে পাবে, কোন লাইনে গেলে পাবে, বলবে তার কে এখন। ও জীবন নামের রেলগাড়িটা পায় না খুঁজে স্টেশন, জীবন নামের রেলগাড়িটা পায় না খুঁজে স্টেশন। কোথা থেকে ছেড়ে এলো, যেতে হবে কত দূর, কোনখানে তার শেষ ঠিকানা, কোনখানে তার অচিনপুর। ও কোথা থেকে ছেড়ে এলো, যেতে হবে কত দূর, কোনখানে তার শেষ ঠিকানা, কোনখানে তার অচিনপুর। কবে হবে লাইন ক্লিয়ার, কবে হবে লাইন ক্লিয়ার, থাকবে কবে মহাজন। ও জীবন নামের রেলগাড়িটা পায় না খুঁজে স্টেশন, জীবন নামের রেলগাড়িটা পায় না খুঁজে স্টেশন। প্রেম আগুনে চলে গাড়ি, জ্বলে জ্বলে ফুরায় দম, সিগন্যালে তার থামতে হলে থাকবে হাতে সময় কম। ও প্রেম আগুনে চলে গাড়ি, জ্বলে জ্বলে ফুরায় দম, সিগন্যালে তার থামতে হলে থাকবে হাতে সময় কম। কোথায় আছে দমের মালিক, কোথায় আছে দমের মালিক, বল আমারে বল না মন। ও জীবন নামের রেলগাড়িটা পায় না খুঁজে স্টেশন, জীবন নামের রেলগাড়িটা
পায় না খুঁজে স্টেশন। কোন লাইনে গেলে পাবে, কোন লাইনে গেলে পাবে, বলবে তার কে এখন। ও জীবন নামের রেলগাড়িটা পায় না খুঁজে স্টেশন। জীবন নামের রেলগাড়িটা পায় না খুঁজে স্টেশন। ঢাকা শহরে বিশেষ করে রাতে পথে চলতে ফিরতে অটো রিকশা কিংবা ট্যাক্সিতে অনেকের প্রধান চিন্তাই হলো ছিনতাই। তারপরও কিন্তু না চলে উপায় নাই, তাই এসব বাহনে যাত্রার আগে অনেককেই অবস্থা বুঝে অনেক কিছুই বলতে হয়। যেমন এই দুই বন্ধু। এই ট্যাক্সি যাবো? যাবো দোস্ত। হ্যাঁ যা ওঠ। আর শোন, তোর কাছে তো টাকা পয়সা নাই, এই 100 টাকা রাখ, ট্যাক্সি ভাড়া দিস আর গিয়ে একটা মোবাইলে ফোন দিস। আচ্ছা আনিস, তোর ফোনটা কই? অফিসে রাখি আইছি। ও ঠিক আছে, যা গিয়ে অফিস থেকে একটা ফোন দিস, ঠিক আছে? আচ্ছা যা। যাই দোস্ত, দোয়া কইরো। চাচা, আনিস সাহেব কি এই অফিসে চাকরি করেন? হ্যাঁ, এই অফিসে। কোথায় বসেন? এই পাশের রুমে। ও আচ্ছা। স্যার, এই প্যাকেটটা কি আপনার? না, দেখলাম এর মধ্যে অনেকগুলো টাকা আছে আর একটা মোবাইল আছে। জিনিসটা যে আমার আপনি বুঝলেন কেমন করে? আপনারা নামাই দেওয়ানোর পরে আর কোনো প্যাসেঞ্জার নেই। তাছাড়া আপনার ওই বন্ধু আপনারা একবার আনিস পেয়ে ডাকছিল, ভাবলাম জিনিসটা আপনারই হইব। আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব, আপনি আমার একটা বিরাট শিক্ষা দিলেন। বসেন বসেন। না না স্যার, বসবো না। আচ্ছা স্যার, একটা কথা জিজ্ঞেস করি? করেন করেন। যে ট্যাক্সিতে উঠানোর আগে আপনার বন্ধু কইছিল আপনার কাছে নাকি একটা টাকাও নাই। আপনি কইলেন আপনার মোবাইলটা অফিসে, আপনারে ভাড়া দেওয়ার লাগা 100 টাকাও দিল, কিন্তু আপনার কাছে তো মোবাইল ছিলই, আবার এতগুলো টাকা। এই মিথ্যা কথাটা কেন কইছিলেন স্যার? চিন্তার ভয়ে। আজকাল ট্যাক্সিতে অটো রিকশায় উঠলে অনেকের গাড়ির ইঞ্জিনই খারাপ হয়ে যায়, তারপর ছিনতাইকারীরা এসে সব নিয়ে যায়। এমন ঘটনা তো পড়াই ঘটতেছে। তাই আমরা দুই বন্ধু যুক্তি করে এই কথাগুলো বলছিলাম, যাতে আপনার মনে যদি চিন্তার মতলব থাকে তাইলে আমারে নিয়ে ওইসব চিন্তা করবেন না। কিন্তু স্যার, সব চালক কিন্তু খারাপ না। তা তো অবশ্যই, কিন্তু ওই কয়েকজন খারাপ লোকের জন্য সবার দুর্নাম হয় না, দুর্নাম নয়। আমরা চাই সর্বক্ষেত্রে, বিশেষ করে কর্মক্ষেত্রে সবাই সুনাম বয়ে আনুক। এবার একটি ভিন্ন প্রসঙ্গ। সারা পৃথিবীর মতো আমাদের দেশেও রয়েছে বিচিত্র ধরনের মানুষ, বিচিত্র তাদের শখ। শখের বশে কেউ নখ লম্বা রাখেন, কেউ বা গোফ রাখেন ঝোপের মতো কিংবা তলোয়ারের মতো তীক্ষ্ণ এবং লম্বা, কেউ বা চুলের রাখ ঢাক না করে টাক বানিয়ে ফেলেন মাথা কামিয়ে, কেউ বা তাক লাগান মাথা ঘামিয়ে চুলের বিভিন্ন ব্যবহার বের করে। যেমন দড়িতে চুল বেঁধেছেন এবং গানে সুর তুলেছেন নওহাটা রাজশাহীর আলী আহমেদ। শুধু তাই নয়, চুল দিয়ে বিশাল ঢেকি বেঁধে ঘোরাতে পারেন তিনি। কিন্তু তাই বলে আপনারা কেউ চুল নিয়ে এমনি ঝুলোঝুলি করতে যাবেন না, কারণ এর জন্য প্রয়োজন হয় দীর্ঘদিনের অভ্যেস এবং অধ্যবসায়, যেটা আলী আহমেদ করেছেন। অধ্যবসায় থাকলে যে অনেক অসাধ্যকে সাধন করা যায়, এবার আমরা তার আরেকটি চিত্র দেখব। আমাদের এই গোলগাল পৃথিবীর গোলমাল বাঁধানো ভূগোল নিয়ে পাগল হয়ে ছাত্ররা রাত দিন মুখস্থ করে কোথায় কোন দেশ, কত তার আয়তন, কত তার লোকজন, কেমন তার জলবায়ু, মানুষের গড়ায়ু, কোথায় তার রাজধানী, এত সব জানাজানি করা এবং স্মৃতিতে ধরা অত্যন্ত কঠিন কাজ। এই কঠিন কাজটি খুব সহজ করে নিয়েছেন একজন, যার বাড়ি হচ্ছে ডেমরা থানার ডগাইর গ্রামে, নাম তার আশরাফুল ইসলাম। নবম শ্রেণী পাস এই বিস্ময় যুবক আশরাফুল ইসলাম একজন ক্ষুদ্র ব্যবসায়ী, যিনি তার দোকানে বিক্রি করেন পেঁয়াজ, মরিচ, নুন, তেলের মতো নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী। আজকে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি সেই বিস্ময় যুবক আশরাফুল ইসলামকে। আসুন, আপনি আসছেন আশরাফুল ইসলাম। আপনারা যারা দর্শকের সারিতে বসে আছেন, আপনাদের মধ্য থেকে যে কেউ তাকে পৃথিবীর যে কোনো দেশ সম্পর্কে জিজ্ঞাসা করতে পারেন, অবশ্য যাদের ভূগোল বিষয়ে ভালো জ্ঞান রয়েছে। আমি আব্দুল খালেক খান পাঠান, অধ্যক্ষ সলিমুল্লাহ ডিগ্রি কলেজ। আব্দুল খালেক খান পাঠান সাহেব, বলুন কোন দেশ সম্পর্কে জানতে চাইছেন? ইরাক সম্পর্কে বলুন। ইরাক 4,34,921 বর্গ কিলোমিটার, জনসংখ্যা 17.00। ইরাকের রাজধানী বাগদা। এটা ওয়ার্ল্ড পপুলেশন ডাটা শিট
1987 ওয়ার্ল্ড পপুলেশন ডাটা শীট 2000 ইরাক 4,38,321 জনসংখ্যা। ইরাকের জনসংখ্যা 2.31, ঘনত্ব 53। ইরাকের ভূপ্রকৃতি, ইরাকের উত্তর অংশ পর্বত বেষ্টিত, মধ্যখানে বিশাল সমভূমি, এটাকে মেসোপটেমিয়া সমভূমি বলে। পৃথিবীর প্রায় 75% খেজুর ইরাকি উৎপাদন হয়। অনেক ধন্যবাদ আশরাফুল, তার দেয়া তথ্য সঠিক হয়েছে। এবার আমরা আরেকজন দর্শককে চাইবো। নাম? মনোয়ারুল ইসলাম শামীম, প্রাইভেট ফার্মে চাকরি করি। প্রশ্ন করুন। পৃথিবীর সবচেয়ে ছোট দেশ কোনটি? পৃথিবীর সবচেয়ে ছোট দেশ কোনটি? ভ্যাটিকান সিটি। এদের সম্বন্ধে বলুন, লোক সংখ্যা কত? বা ভ্যাটিকান সিটি 0.18 বর্গ কিলোমিটার, জনসংখ্যা 0.0000648, ঘনত্ব 3700, রাজধানী ভ্যাটিকান সিটি। জলবায়ু ভূমধ্যসাগরীয় জলবায়ু অন্তর্গত। এখানে আপেল, আখরোট, জলপাই, ডুমুর, পিচ এই ধরনের বৃক্ষ জন্মায়। উত্তর সঠিক হয়েছে, উত্তর সঠিক হয়েছে। ওখানে একজন দাঁড়িয়েছেন, বলুন। আমি আব্দুল্লাহ আল মাসুদ, জি, সিনিয়র শিক্ষক, বশিরউদ্দিন আদর্শ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। আচ্ছা, আমি জানতে চাই ব্রাজিলের সাবেক রাজধানীর নাম কি? ব্রাজিলের সাবেক রাজধানীর নাম কি? রিও ডি জেনিরো। উত্তর সঠিক হয়েছে। ওখানে আরেকজন মহিলা দাঁড়িয়েছেন, বলুন। হামিদা নাসির, আমি গৃহিণী। আমি জানতে চাচ্ছি ইথিওপিয়ার রাজধানীর নাম কি এবং এর জনসংখ্যা কত? ইথিওপিয়ার রাজধানীর নাম হল আদিস আবাবা। আদিস আবাবা, হ্যাঁ। আর জনসংখ্যা 31.3 মিলিয়ন। উত্তর সঠিক হয়েছে, উত্তর সঠিক হয়েছে। আশরাফুল সাহেব, আপনার এই অসাধারণ জ্ঞান অন্বেষণের বিষয়টি আজকে ইত্যাদিতে দেখাতে পেরে আপনার কেমন লাগছে? অত্যন্ত ভালো লাগতেছে। আমি কখনো এটা চিন্তাই করতে পারি নাই যে এরকম একটা মানে বাংলাদেশে একটা শীর্ষস্থানীয় ম্যাগাজিন প্রোগ্রামে যে আমি চলে আসতে পারবো। আপনার প্রতিভা আছে বলে আপনি এসেছেন। আপনাকে ইত্যাদি অনুষ্ঠানের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আমরা আশা করছি আপনার এই সাধনা চলতেই থাকবে। মৌসুমী ব্যবসার পথ আবিষ্কারের ক্ষেত্রে ভাগ্নের জুড়ি মেলা ভার। ভাগ্নের আবিষ্কৃত ব্যবসায় মামাকে নামাতে না পারলেও ভাগ্নেকে থামাতে পারেনি মামা। চিত্ত সুখে নিত্য নতুন ব্যবসার পথ আবিষ্কার করেই চলেছে। ঘরের ভিতরে কাদামাটি নিয়ে কি করো? বাবু, নতুন ব্যবসা, এইবার আর বিফলে যাইব না। মাটির পুতলাটি কিসে? আর এগুলি পুতলা না, পদক, মিনময় পদক। কিনেছে স্ট্রাকচার, এগুলির ডালাই দিলে পদক হয়ে যায়। কিন্তু তোর ব্যবসাটা কি? পদকের ব্যবসা। শেষ পর্যন্ত পদক নিয়ে ব্যবসা? মামু, এইটি তো আমার হিট ব্যবসা, পুঁজি কম, লাভ বেশি। কিন্তু তোর ব্যবসাটা কি? এই দেখো, তুই কি পদক নিবি না দিবি? আর নেওয়ানোর তো প্রশ্নই ওঠে না। নিলে তো টেহা দেওয়া লাগবো, আমি দিমু, তাইলে পয়সা পাবো। তবে মামু, এই দেওয়া নেওয়ার প্রজেক্টটায় আমি পরে আসো। এখন খালি পদক সাপ্লাই করুন, নিত্য নতুন ডিজাইন, নিত্য নতুন মডেল, নিত্য নতুন মেডেল। কিন্তু তোর কাছ থেকে এইসব পদক কিনবো কেটা? ও মা, কয় কি পদক যারা দেয় হেরা কিনবো? পদক দেওয়ানেরা পদকের ডিজাইন নিয়ে খুব চিন্তায় থাকে, কারণ এই পদক বাণিজ্যটা ইদানিং এত বেশি চলতেছে যে পদক দোকানদাররা নিত্য নতুন ডিজাইন বানায় পদক সাপ্লাই দিতে পারতেছে না। আমার তো মনে হয় তুই এই ব্যবসাতেও ধরা খাবি। প্রশ্নই আসে না। আমি তো শুধু দেশে না, বিদেশেও পদক সাপ্লাই করব, কারণ এই পদক প্রদান অনুষ্ঠান এখন দেশের সীমানা ছাড়াইয়া বিদেশের মাটিতেও পাওয়া রাখছে। তার মধ্যে লাইভ টেলিকাস্ট, সরাসরি সম্প্রচার। কই আসছো তুমি? কিন্তু এই এত পদক দেয় কেডা? কেডা দেয়, কেন দেয়, কেমনে দেয়, এত খোঁজ খবর কে লয়? মামু, পদক বেচছে একটু আমার ইমেজটা বাড়ুক, আমিও পদক দেবো। কিসের পদক দিবি? কারে পদক দিবি? শিল্প সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে। এই তুই পদক দেবার কে? আর তুই শিল্প সংস্কৃতির বুঝসটাই বা কি? কইলাম না, এইসব অনেকেই খোঁজে না। শোনো, আগামী বছর আমরাও পদক দেবো, তুমি একটা স্পন্সর ধরো, লাভ 50-50। না, কোনো স্পন্সর লাগবো না, টাকা আমি দেবো। ও কি, জীবনের প্রথম তুমি আমার লগে একমত হইলা? না, একমত হই নাই। আমি পদক দিমু, তবে শিল্প সংস্কৃতির ক্ষেত্রে নয়। আমি ওইটা বুঝি না, তাই আমি ওইটাতে রাজিও না। আমি দিমু আমাগো মহল্লায় বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য পুরস্কার। আমি পদক দিমু শ্রেষ্ঠ নাইট গার্ড। কি কর? যে সারা রাত জায়গা ঠিক মতো ডিউটি করে, সিপার মধ্যে যায় ঘুমায় না। শ্রেষ্ঠ বাড়িওয়ালারে, যে বারাত্মীয়ের লগে নিজের আত্মীয়ের মতো ব্যবহার করে। শ্রেষ্ঠ গৃহকর্ত্রীরে, যে নিজের বাড়ির কাজের মানুষের লগে সুন্দর ব্যবহার করে, কথায় কথায় সাত থাপ্পড় মারে না। শ্রেষ্ঠ ভালো ছেলে, যার আচরণ ভদ্র, যেখানে সেখানে আড্ডাবাজি করে না, মুরব্বীকে সম্মান করে। এইরকম খুঁজা খুঁজা বের করতে হইব, বুঝছাস?
ধানমন্ডি বয়েজ হাই স্কুলের ৮ম শ্রেণীর ছাত্র দেবব্রত সরকার সৌরভ লিখেছেন, আমাদের স্কুলের পাশে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের ছাদের উপর একটি বিশালাকৃতির টেলিভিশন স্থাপন করা হয়েছে। এখানে যাবতীয় বিজ্ঞাপন, কার্টুন, ইংরেজি ছায়াছবি সহ অনেক কিছুই দেখানো হয়। প্রথম অবস্থায় এতে কোনো শব্দ না থাকলেও পরবর্তীতে এমন উচ্চস্বরে শব্দ ব্যবহার করছে যার ফলে অনেক সময় আমাদের শ্রেণীকক্ষে ক্লাস চলাকালে তা বিঘ্ন ঘটায়। এমতো অবস্থায় আমাদের করণীয় কি? পৃথিবীর বিভিন্ন দেশে এ ধরনের বিশাল টিভি স্ক্রিন দেখা যায়। সাধারণত তা পার্ক, বিনোদন স্থান, অবসর যাপন স্থান এবং রেস্তোরাঁ এলাকা এবং কিছু কিছু ক্ষেত্রে বাণিজ্যিক এলাকাতেও দেখা যায়। তবে তা স্কুল, কলেজ, আবাসিক এলাকা কিংবা ব্যস্ত সড়কে যেখানে গাড়ি চালকের দৃষ্টি কিংবা মনোযোগ বিঘ্নিত হতে পারে এমন এলাকাতে অবশ্যই নয়। আশা করি কর্তৃপক্ষ ধানমন্ডি বয়েজ হাই স্কুলের ৮ম শ্রেণীর ছাত্র দেবব্রত সরকারের চিঠির বিষয়বস্তুটি বিবেচনা করবেন। নরসিংদীর ভাবলা থেকে ইকবাল খন্দকার লিখেছেন, যখন থেকে বুঝতে শিখেছি তখন থেকেই দেখে আসছি নির্বাচনী পোস্টারে লেখা থাকে অমুক ভাইকে অমুক মার্কায় ভোট দিয়ে জনগণের সেবা করার সুযোগ দিন। পোস্টারের একেবারে শেষ প্রান্তে লেখা থাকে প্রচারে অত্র এলাকার জনগণ। আমার প্রশ্ন হচ্ছে, প্রচারে যদি জনগণই হয় তাহলে তারা আবার ভোট চাচ্ছে কার কাছে? এছাড়া জনগণের সেবা করার সুযোগ দিন এমনটি বা বলার কারণ কি? তাতে দোষের কি আছে? যারা বা যে কজন মিলে এ ধরনের পোস্টার ছাপেন এবং জনগণকে ভোটের মাপে মাপেন এবং ভোটের সময় জনগণের উপরে চাপেন, তারা তো জনগণেরই অংশ। তবে তা কত শতাংশ তা জনগণ জানেন এবং জেনে শুনেই হিসেবের অঙ্কটা টানেন এবং তাদের পছন্দের লোককে ভোটের সময়ে জিতিয়ে আনেন। সুতরাং যারা বা যেসব নেতা ভোটে জেতার জন্য এসব কর্ম করেন তাদের হিসাবটা কেন ধরেন? আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা পরিচালক ইত্যাদি, জিপিও বক্স নাম্বার 2674 জিপিও, ঢাকা 1000। ধন্যবাদ। যে কোনো মানুষের বিপদ আপদ, কল্যাণ অকল্যাণ কিংবা অমঙ্গলে দোয়া প্রার্থনা করা একটি মহৎ কাজ। অনেকে পত্রিকায় বিজ্ঞাপন দিয়েও দোয়া প্রার্থনা করে থাকেন, কেউ রোগমুক্তির জন্যে, কেউ বা বিদেশ যাত্রার জন্যে। ইদানিং আবার কেউ দেয়ালে দেয়ালে পোস্টার লাগিয়েও দোয়া প্রার্থনা করে থাকেন। কিন্তু আসলেই কি তারা দোয়া চান? আচ্ছা দত্ত, ঘটনাটা কি? এত জায়গা থাকতে ফুটপাতের উপরে খাড়ায় কার লেগে দোয়া করতেছো? এই যে বেচারা আশা করে লেখছে সকলের দোয়া প্রার্থী, তাই একটু দোয়া করলাম আর কি। তুরো বেটা, সেটা আগে কবি না? এই হানের আগের কি হলো? দোয়া করা তো খারাপ না। দোয়া করা অবশ্যই ভালো, কিন্তু এই লোকের জন্য কেন? ওই যে পাশের লোকের জন্য দোয়া কর, মতলবাদী। তার মানে? মানে সোজা, এরা দুইজনে ইলেকশনে দাঁড়াইছে। উনি মানে মতলবাদী আমার চাচা, আরে ছক্কা মিয়া আমরা এন্টি পার্টি। চাচাই যদি দেখে খুবই রাগ হয়ে যাইব। তাইলে তো দোস্ত ছক্কা মেয়ের লেগে বেশি বেশি দোয়া করানো উচিত। কেন? যেই লোক অন্যের দোয়া করতে দেখলে খেপে যায়, সেই লোক এলাকার জনগণের সেবা করবো কি? হ্যাঁ শোনেন, এগুলোকে দোয়া না কইরা জনগণের লাইগা দোয়া করে। কথায় আছে জনে জনে জনতা বা জনগণ, আবার যত জন তত মন, যত মন তত মত, যত মত তত পথ। এই মত পথের মতান্তর নিয়ে মাতামাতি সমাজের বিভিন্ন ক্ষেত্রেই দেখা যায়। কাছে চাই? আমি এই বাড়ির মালিকের লগে কথা কইতেছি। কি ব্যাপারে কথা বলবেন? বাইরে সাইনবোর্ডে দেখলাম টুলেট লেখা আছে, আমি বাড়ি ভাড়া নিতে আসছি। ও আচ্ছা আচ্ছা, আসেন ভেতরে বসেন। আপনি কি বিবাহিত না অবিবাহিত? কি যে বলেন, এই বয়সে অবিবাহিত থাকা যায় নাকি? ছেলে মেয়ে কজন? আই মিন পরিবারের সদস্য সংখ্যা কত? সুখী পরিবার বলতে পারেন, এক ছেলে এক মেয়ে আর আমরা দুইজন। বাবা, খুব ভালো। বেশি ছেলে মেয়ে থাকলে গ্যাঞ্জাম, আমি বাড়ি ভাড়া দিই না। আপনি সেদিক দিয়ে ঠিক আছেন। তা এইবার বলেন আপনার পেশা কি, মানে কি করেন? চাকরি করি। আপনাকে বাড়ি ভাড়া দিতে আমার আপত্তি নাই, কিন্তু বাড়ি ভাড়া প্রতি মাসে 10,000 টাকা, অন্যান্য চার্জ আপনার। এতেই আমার চলবে, বাড়ি ভাড়া মোটামুটি ঠিক আছে। তাহলে চলেন বাড়িটা একটু দেখে বসেন বসেন বসেন। বাড়ি দেখা বা ভাড়া নেওয়ার আগে আমার যে কিছু কথা আছে। আপনার আবার কি কথা? এতক্ষণ আপনি আমার ইন্টারভিউ নিলেন, কত প্রশ্ন করলেন, আমার কি কিছু জানার বা জিজ্ঞাসা থাকতে পারে না? অবশ্যই অবশ্যই। কি জানতে চান বলেন। আমার ছেলে মেয়ের কথা তো জানলেন, এবার আমি জানতে চাই আপনার ছেলে মেয়ে কয়টা? আমার ছেলে মেয়ে দিয়ে আপনার দরকার কি? আমি বাড়িওয়ালা, আপনি ভাড়াটিয়া। এইটা কি বলেন? ভাড়াটিয়ার ছেলে মেয়ের খবর নেবেন আর ভাড়াটিয়া বাড়িওয়ালার ছেলে মেয়ের খবর নিতে পারবে না? আপনি তো ভাই কথা খুব পেঁচান। আমার ছেলে মেয়ে 6টা, 4টা ছেলে 2টা মেয়ে, হয়েছে?
এবার কোন বাড়ি ভাড়া নেবেন কিনা? সেই প্রসঙ্গে পরে আসা যাবে। যাজ্ঞা, আপনি জানতে চেয়েছিলেন আমি কি করি, আমি বলেছি এবার অনুগ্রহ করে আপনি বলবেন কি আপনি কি করেন। আমিও আপনার মতো চাকরি করি। তা বাড়িটা কি নিজের টাকায় করা না বৈবাহিক সূত্রে পাওয়া? শ্বশুর বাড়ির জিনিস নিব কেন? এটা আমার নিজের টাকা তৈরি। এইটাই তো জানতে চাইছিলাম, আপনিও চাকরিজীবী আমিও চাকরিজীবী, অথচ আপনি বাড়িওয়ালা আর আমি ভাড়াটিয়া। তা হইতেই পারে, এটা অসম্ভব কিছু না, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই বাড়ি বানাবার এত টাকা আপনি পাইলেন কোথায়? তা দিয়ে আপনার দরকার কি? দরকার আছে, অর্থের উৎস জানতে পারলেই তো বুঝতে পারবো আপনি সৎ না অসৎ। হ্যাঁ, আপনি সৎ হলে আপনার বাড়ি ভাড়া নেব, অসৎ হলে নেব না। অসৎ লোকের সঙ্গে তো আর বসবাস করা যায় না। দর্শক মণ্ডলী, গত 30 এপ্রিল প্রচারিত ইত্যাদিতে আমরা অসুস্থ সঙ্গীত শিল্পী খালিদ হাসান মিলুর উপর একটি প্রতিবেদন প্রচার করেছিলাম। প্রতিবেদনটি প্রচারিত হওয়ার পর তার শুভাকাঙ্ক্ষী এবং অনেক শিল্পী আবেগাপ্লুত হয়ে পড়েন এবং আমাদের সঙ্গে যোগাযোগ করেন এবং আমাদের অনুরোধ জানান মিলুর চিকিৎসার ব্যাপারে উদ্যোগ নেবার জন্য। পরবর্তীতে মিলুর শুভাকাঙ্ক্ষী সঙ্গীত শিল্পী এবং 3টি বেসরকারি টেলিভিশন চ্যানেল এবং কয়েকটি ক্যাসেট প্রযোজনা প্রতিষ্ঠান তার জন্য সহযোগিতার হাত বাড়ায় এবং আমরা সবাই মিলে সম্মিলিতভাবে মিলুর জন্য 11 লক্ষ টাকা সংগ্রহ করি। পরবর্তীতে গত 13 মে এই সংগৃহীত অর্থের পরিমাণ শিল্পীদের উপস্থিতিতে জানানো হয় এবং সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করা হয় মিলুর চিকিৎসার ব্যাপারে এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী গত 19 মে মিলুকে ব্যাংকক বামরুনগ্রাদ হাসপাতালে পাঠানো হয় এবং চিকিৎসা শেষে গত 25 মে মিলু দেশে ফিরে আসেন। আমরা আজকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি মিলু এবং তার স্ত্রীকে। জানতে চাইলাম তার স্ত্রীর কাছে ব্যাংককে চিকিৎসা করিয়ে আনার পর মিলুর এখন শারীরিক অবস্থাটা কেমন? এখন মোটামুটি কিছুটা ভালো। হ্যাঁ হ্যাঁ, তবে অনেক জটিল রোগ তো, ব্রেনের এবং লিভারের, অনেক সময়ের ব্যাপার, মানে দীর্ঘদিন চিকিৎসার প্রয়োজন হবে। হ্যাঁ, দীর্ঘদিন চলে। আপনারা কি ব্যাংককের হাসপাতাল থেকে দেয়া ব্যবস্থাপত্র অনুযায়ী চিকিৎসা করাচ্ছেন? জি। আমরা জানতে পেরেছি সাংস্কৃতিক মন্ত্রণালয় থেকে মিলুকে মাসিক কিছু ভাতা দেবার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। ইত্যাদি প্রচারিত হবার পর থেকে সাংস্কৃতিক থেকে একটা চিঠি গেছে এবং সেখান থেকে আমার যোগাযোগ করা হয়েছে। ওখান থেকে অলরেডি আমাকে 18,000 টাকা দিছে। এবং এটা কি মাসিক না বাৎসরিক হিসেবে দেওয়া হয়েছে? 1 বছরের এককালীন ওরা দিয়ে দিবে এবং অলরেডি আমাকে 1 বছরের টাকা পেমেন্ট করে দিছে আর সারা জীবন পাবো এরকম একটা আশ্বস্ত দিছে তারা। সারা জীবন পাবেন। মিলু, আপনি এখন কেমন বোধ করছেন? আগের চেয়ে ভালো। আগের চেয়ে ভালো বোধ করছেন। আচ্ছা, আপনার এই যে বন্ধু বান্ধব, আপনার শুভাকাঙ্ক্ষী সবাই মিলে আপনার জন্য এই যে সহযোগিতার হাত বাড়িয়েছেন, আপনার কেমন লাগছে? আপনার কি কিছু বলার আছে? আমি সবার কাছে কৃতজ্ঞ যারা আমার এই ব্যাপারে এগিয়ে এসছে। হ্যাঁ, তো সেই সঙ্গে আমি কৃতজ্ঞ সবচেয়ে বেশি ইত্যাদির কাছে। কষ্ট করে স্টুডিওতে আসার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। মিলু দ্রুত সুস্থ হয়ে উঠুন এই কামনা করছি। দর্শক মণ্ডলী, অনেকেই আমাদের কাছে চিঠি লিখে ডলফিন শো দেখতে চেয়েছেন। সময় স্বল্পতার কারণে আমরা এসেছি ব্যাংককের সাফারি ওয়ার্ল্ডে। পৃথিবীর বিভিন্ন অ্যামিউজমেন্ট পার্কে এই ধরনের ডলফিন শো হয়ে থাকে, কিন্তু সাফারি ওয়ার্ল্ড যেহেতু কাছাকাছি, তাই আমরা এই সাফারি ওয়ার্ল্ডে এসেছি। অনুষ্ঠান শুরুর আগে চলুন দেখে নেওয়া যাক এদের কোথায় প্রশিক্ষণ দেওয়া হয়। মঞ্চের পেছনের এই স্থানটি হচ্ছে প্রশিক্ষণ স্থান। এইখানেই তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় বিভিন্নভাবে। এখানে রয়েছেন প্রশিক্ষক এবং এই স্থানটিতে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় এবং এরা দর্শকের সামনে গিয়ে প্রতিদিন খেলা দেখিয়ে থাকে। এখানে 2টি ডলফিন ও 2টি বেলুগা হোয়েল রয়েছে। দর্শকদের সামনে এ ধরনের খেলা দেখাবার জন্য 1 বছর ধরে তাদের প্রশিক্ষণ দিতে হয়েছে। এই ডলফিন শোটি কিন্তু সাধারণ দর্শকদের জন্য নয়, এটি আয়োজন করা হয়েছে ইত্যাদির দর্শকদের জন্য। এই শোটি যারা পরিচালনা করে তাদের মধ্যে 2জন হচ্ছেন মিস্টার শিফং এবং আরেকজন হচ্ছে প্রিমপ্রাও। Can we start the show now? Yes. Okay, fine. And now we will starting show for Italy from Bangladesh. Okay, thank you. চলুন দর্শক মণ্ডলী, শিফং এবং প্রিমপ্রাওয়ের পরিচালনায় ইত্যাদি দর্শকদের জন্য এই ডলফিনের শো উপভোগ করা যাক।
দর্শক মন্ডলী, আমরা শিল্প এবং শৃঙ্খলার পরিচালনায় চমৎকার একটি ডলফিন শো দেখলাম। ধন্যবাদ। জলে বাস করা ডলফিনকেও স্থলে বাস করা মানুষ বশ করে ফেলেছে অনায়াসে, কিন্তু আমাদের নানা রকমের মানা, এমনকি হানা দিয়েও টানা এক যুগেও মানাতে পারেনি নাতিকে। তাই এই মানা না মানা নাতি যখন নানার মুখোমুখি হয় তখনই ভয় হয়, এই বুঝি শুরু হলো দ্বন্দ্ব। এই ক্যাডার গো যন্ত্রণার ভাষা গেল না, সবখানে খালি ক্যাডার ক্যাডার ক্যাডার। ক্যাডারের নাম শুনে অস্থির লাগে। ক্যাডাররা আবার কি করলো? ক্যাডার আবার কি করে? ধরে নিয়ে গুম করে, নয় খুন করে। এই যে পত্রিকা লেখছে ক্যাডারের হামলায় 2 জন নাই। এই ক্যাডারকে ধরতে না পারলে শান্তি নাই। হ্যাঁ, ঠিক না কথাটা। সব ক্যাডার কিন্তু খারাপ না, আর ক্যাডার অর্থও কিন্তু খারাপ না। না, ক্যাডাররা তো খুব ভালো। তা তুই কোন ক্যাডার? ভালো ক্যাডারও আছে, ওই যে বিসিএস ক্যাডার। তুমি কি বিসিএস ক্যাডারের মানুষগুলোরে খারাপ কইবা? ওইটাও ক্যাডার, এইটাও ক্যাডার। তো ক্যাডার ওইয়া কে কি করতেছে ওইটাই বড় কথা। ক্যাডার শব্দটার তো কোনো দোষ নাই। হয়েছে, আমার আর জ্ঞান দিতে হবে না। আমার বুঝ আমার কাছে। তুই পোলাপান মানুষ, তোর কথাবার্তার মধ্যে থাকবে ছেলে মানুষই, অথচ কথাবার্তা শুনলে মনে হয় বুড়া মানুষ। আমার মধ্যে তো ছেলে মানুষই আছে, তুমি কি কখনো আমার মধ্যে মেয়ে মানুষই দেখছো? এই তোর কিন্তু শনি ঘুরতেছে। আমি কি কইলাম আর তুই কি বুঝছিস? ওইটা বুঝনের লাগেই তাও গাইতাছি। ওই যে কইলা ছেলে মানুষই, ওইটার অর্থ জানি, কিন্তু মেয়েদের বেলা ওই একই কথা কয়। হ্যাঁ, তো ওইটা মেয়ে মানুষই কয় না কেন? আবার দেখো, মেয়ে ছেলে বললে বুঝি মেয়ে, আবার এইটারে উল্টাইয়া যখন ছেলে মেয়ে কয় তখন কিন্তু ছেলে বুঝি না, ছেলে মেয়ে উভয়ই বুঝি। কিন্তু কেন? এই তুই কি আমার ক্লাস করা বানাইছিস? একটা কোচিং সেন্টার খোল। একটা কথা মুখেতে বাইর করবার পারিস না, খালি প্যাক 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 করে। মানুষের নাতি নাতি নিয়ে কত গল্প সল্প করে, আনন্দ করে সময় কাটায়। আর আমার এমন একটা নাতি দিছে যে মুখেতে কথা বাইরই করবার পারি না। আমার বোবা হয়ে থাকা যাবার কোনো গত্যন্তর নাই। না না, কাঁদো না, আমার ভুল হয়ে গেছে। না না, আমার ভুল হয়ে গেছে। সত্য বলছিস? হ্যাঁ হ্যাঁ। তাহলে চল বাড়িতে একটু ঘুরে আসি। আমার এক বন্ধুর বাড়িতে যাবো। চলো। একটা সিএনজিটা আমি পাঞ্জাবিটা পাল্টায় আসি। না না, কি রাগ করো না, ওইটা তো সিএনজি না, অটো রিক্সা। সিএনজি চালিত অটো রিক্সা। সিএনজি মানে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। তো গ্যাসের ডাকমু কেমনে? হায় হায় রে, একটু আগে আমি কাল লাগে কানলাম। কেন কানলাম? কানলে কি সব সমস্যার সমাধান হয়? তুমি কমলো না? হ্যাঁ, আমরা কি ডিজেল পেট্রোল অকটেন চালিত যানবাহন রে ওই ডিজেল পেট্রোল অকটেন যাইবা কেমনে কই ডাকি? তো সিএনজি কই ডাকু কেন? তোর কাউরে ডাকতে হবে না, আমি একাই যাব, হাইটে যাব। চল, তোর ওই ঘরে বন্দি করে ডাক। ওই ঘরে তোর হাজত বাস। একা একা তুই কত বক বক করো? একা একা কত বক বক করিস দেখবো হবে। দর্শক মণ্ডলী, আমাদের দেশের অনেকেই পৃথিবীর বিভিন্ন উন্নত দেশে গিয়ে বিভিন্ন ধরনের শ্রমসাধ্য কাজ করে অর্জন করছেন বৈদেশিক মুদ্রা। এদের মধ্যে অনেকেই আছেন যারা নিজের চেষ্টা, মেধা এবং অধ্যবসায়ের গুণে অর্জন করছেন বিরল সাফল্য, হয়ে উঠছেন খ্যাতিমান। আজকে আমরা আপনাদের তেমনই একজন শ্রমজীবী মানুষের গল্প শোনাব। নাম তার জহিরুল হক বিপু। মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ির আউটশাহী গ্রামের জহিরুল হক বিপু 1997 সালে জীবিকার প্রয়োজনে কোরিয়া যান এবং সেখানে গিয়ে তিনি একটি কাঠের আসবাবপত্রের কারখানায় কাজ নেন। কাজের অবসরে তিনি কোরিয়ান ভাষাটি আয়ত্ত করতে থাকেন এবং তিনি কোরিয়ান বেতারে সঙ্গীত পরিবেশন করেন। 2003 সালে তিনি কোরিয়ান টেলিকম দ্বারা পুরস্কৃত হন। তবে তার জীবনে সবচেয়ে বড় সাফল্য আসে 2003 সালের এপ্রিল মাসে। কোরিয়ার সবচেয়ে জনপ্রিয় টিভি চ্যানেল এমবিসির নিকিমফিউ অর্থাৎ আশ্চর্যবোধক চিহ্ন নামের একটি অনুষ্ঠানে তাকে আমন্ত্রিত অতিথি করা হয় এবং তার জন্য পরপর 30 মিনিটের 2টি পর্ব প্রচারিত হয়। এই অনুষ্ঠানের একটি পর্বের নাম হচ্ছে আসিয়া আসিয়া অর্থাৎ এশিয়া এশিয়া। এই অনুষ্ঠানের প্রযোজক লিমজুং জাসি সর্বপ্রথম বাংলাদেশের জহিরুল হক বিপুকে মডেল হিসেবে নেন। অনুষ্ঠানের জনপ্রিয় উপস্থাপক হিউং সং সুসি ও ফাক সাং সুসি বিপুর কোরিয়ার বাসভবনে যান। জানতে চান তার বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে, জানতে চান দেশে তার পরিবার সম্পর্কে। পরিশেষে বিপুর কাছ থেকে তারা জেনে নেন বাংলাদেশে কোথায় তার ঠিকানা। অনুষ্ঠানের উপস্থাপক হিউং সং সুসি পুরো ইউনিট নিয়ে বাংলাদেশে আসেন।
ক্যাসেটে ধারণ করে আনা বিপুর ছবি দেখে পরিবারের সবাই অশ্রু সজল হয়ে পড়েন। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আপনার শরীর ভালো তো? আজ 6 বছর হতে চললো, আপনারা দেখি না, খুব দেখতে ইচ্ছা করে। শুধু তাই নয়, অনুষ্ঠান নির্মাতারা বিপুকে চমকে দেওয়ার জন্য দেশ থেকে তার ছোট ভাইকে তার অজান্তেই কোরিয়ায় নিয়ে যান। দীর্ঘ 7 বছর পর বিপু তার ভাইকে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন, আর এই দৃশ্যটি দেখে অনেকেই তখন কেঁদে ফেলেছেন। অনুষ্ঠানটির জনপ্রিয়তার কারণে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মিস্টার রো মোহিউনের দৃষ্টি আকর্ষণ করে এবং তিনি জহিরুল হক বিপু সহ অনুষ্ঠান সংশ্লিষ্ট সবাইকে তার বাসভবনে মধ্যাহ্নভোজে আমন্ত্রণ জানান। বিপু প্রেসিডেন্টের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাকে আমন্ত্রণ জানাবার জন্য ধন্যবাদ জানান। আজকে আমরা ইত্যাদি স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি জহিরুল হক বিপুকে। তার কাছে জানতে চাইলাম, আচ্ছা বিপু, আপনি কি কখনো ভেবেছেন দক্ষিণ কোরিয়ায় আপনি এতটা পরিচিতি লাভ করবেন? তারকা খ্যাতি পাবো এই ধরনের কখনো চিন্তা করিনি। এটা আসলে কাকতালীয়ভাবে চলে এসেছে আমার জীবনে। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের মধ্যাহ্নভোজে গিয়ে আপনার অনুভূতি কেমন হয়েছিল? আমার জীবনে এটা চিরস্মরণীয় হয়ে থাকবে, আমি কখনোই ভুলবো না। তো আপনি কোরিয়ান বেতারে গান গেয়েছেন? হ্যাঁ, কোরিয়ান বেতারে। দু লাইন শোনাবেন? অবশ্যই। 우리 부무병두라 두신지 3년에 뒷산에 약초풀이 모두 개어두렸지। এর অর্থটা কি গানের? অ্যাকচুয়ালি অর্থটা হচ্ছে, আমি যদি মরে যাই তাহলে আমার বাবা মাকে কে দেখবে? আমার বাবা মা দীর্ঘদিন যাবত অসুস্থ। পাহাড়কে বলতেছে তুমি আমার মা বাবাকে দেখে রাখো, আমি শহরে যাচ্ছি। আপনার সাফল্যে আমরাও আনন্দিত। ইত্যাদি অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ বিপু। আপনাকেও ধন্যবাদ। দর্শক মন্ডলী, আজকের ইত্যাদিতে আমরা 3 জন অধ্যবসায়ী মানুষের চিত্র তুলে ধরেছি। একজন হচ্ছেন সূচিশিল্পী মৌলদা খানম, আরেকজন হচ্ছেন ক্ষুদ্র ব্যবসায়ী ভূগোল পারদর্শী আশরাফুল ইসলাম এবং একজন হচ্ছে প্রবাসী শ্রমিক জহিরুল হক বিপু, যিনি নিজের নিষ্ঠা এবং চেষ্টায় হয়ে উঠেছেন খ্যাতিমান। আসলে অধ্যবসায়ী গড়ে তুলতে পারে একজন সফল মানুষ। এমনি অনেক সফল মানুষে ভরে উঠুক আমাদের দেশ, যারা কথায় না বড় হয়ে কাজে বড় হবে। আর এই সময়ে আমাদের সামনে যে কাজটি রয়েছে তা হলো বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানো। আমরা যার যার সামর্থ্য অনুযায়ী বন্যার্তদের পাশে দাঁড়াবো, এই কামনায় শেষ করছি আমাদের আজকের ইত্যাদি। খোদা হাফেজ।